দেন কোয়েশ্চেন আসলো যে অ্যাপ্রুভালের জন্য প্রথম আমাদেরকে পাঠিয়েছিলেন, এটা তো আমরা অ্যাপ্রুভ করি নাই, না করে সরকারের কাছে ব্যাক করেছি, এখন আবার আগেরটার উপরে অ্যাপ্রুভাল চাচ্ছেন। শেষ পর্যন্ত ওপেন কোর্টে আগের ডিসিপ্লিনারি রুলসটাকেই অ্যাপ্রুভাল দেওয়া হলো, যে ডিসিপ্লিনারি রুলস 2017, যে ডিসিপ্লিনারি রুলসের পরতে পরতে উপযুক্ত কর্তৃপক্ষ নামে একটা কনসেপ্ট অ্যাড করা হলো। এই উপযুক্ত কর্তৃপক্ষ হলো মিনিস্ট্রি অফ ল। সব জায়গায় ছুটি, মঞ্জুরি, বদলি, পদোন্নতি, শৃঙ্খলা, এই চার ক্ষেত্রেই দেখা যাচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষই হলো মূল ডিসাইডিং ফ্যাক্টর, অর্থাৎ মিনিস্ট্রি অফ ল। এক অদ্ভুত, এটা একটা জালের মতো বিস্তার, এবং ছুটি নিলেও ল মিনিস্ট্রির কাছে যেতে হয়, দেশের বাইরে গেলেও ল মিনিস্ট্রির কাছে যেতে হয়, এবং এক জায়গা থেকে আরেক জায়গা বদলি করতে গেলেও ল মিনিস্ট্রির কাছে নিতে হয়। খুব ইন্টারেস্টিং একটা বিধি আছে সেই রুলসে। অনারেবল হাইকোর্ট ডিভিশনের জাজেসরা ভ্যাকেশনের সময় নিম্ন আদালত পরিদর্শনে যান সেপ্টেম্বর মাসে, লং লং ভ্যাকেশনে গিয়েছেন সেপ্টেম্বর মাসে। এখানে একটা বিধান আছে যে যদি সরাসরি কোনো এই অবজার্ভ করার সময় কেউ কিছু দেখেন, তাহলে তারা সরাসরি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না, তাদেরকে আগে উপযুক্ত কর্তৃপক্ষকে এটা জানাতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষ উপযুক্ত মনে করলে এই বিষয়টা অ্যাকসেপ্ট করবেন, আর উপযুক্ত মনে না করলে অ্যাকসেপ্ট করবেন না। অর্থাৎ সরজমিনে জায়গা দেখছেন ওনারা ভিজিট করার সময়, সেই সংক্রান্ত কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারবেন না। এগুলো যখন আসলো এখানে, তখন হাইকোর্ট ডিভিশনের সামনে একটা সিনিয়র অ্যাডভোকেট শরীফ ভুইয়া, হি ওয়াজ অ্যাপয়েন্টেড এজ অ্যামিকাস কিউরি। দীর্ঘ আলোচনা হলো। অবশেষে এই ডিসিপ্লিনারি রুলস যখন আমাদের এখানে পাশ করা হলো, তখন কি সিচুয়েশনে পাশ করা হয়েছে এটা আমরা সবাই জানি। এখন এসে আমার কথাটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তো এখন এসে যেটা হয়েছে, 18 কোটি মানুষ, বিচারক সংখ্যা নিম্ন আদালতে আছে 2197 জন। আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড যে সমস্ত দেশে আছে সেখানে 30,000, 32,000, 40,000 লোকের জন্য একজন বিচারক হয়। কিন্তু আমাদের দেশে নিম্ন আদালতের বিচারক সংখ্যা যা, তা যদি দিনে রাতে 24 ঘন্টা 48 ঘন্টাও কাজ করে, তাও কোনো কুল কিনারা করতে পারবে না। আরও আশ্চর্য বিষয়, মাঝখানে আমরা নিম্ন আদালতে কিছু মামলা করতে গিয়েছিলাম, এগুলো আমরা কোর্টে সাবমিট করেছি। একদিনে 17 জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে রায় দেওয়া হয়েছে। রাত 10টা 11টা পর্যন্ত কোর্ট বসেছে, এবং যার 2টা মামলার আইনজীবী ছিলাম আমি নিজেই। ক্রস এক্সামিন করতে গিয়েছি আমি, সকাল 10:30টায় শুরু, আমাকে বলছে আজকে 17 জনের ক্রস এক্সামিনেশন করতে হবে। 4 জন করার পরে দেখি আমার ব্রেনও কাজ করে না, ফাইলও কাজ করে না, জুনিয়রও কাজ করে না, সিস্টেমে ওয়ার্ক করে না। বাজে গেছে 1:30। আমি বললাম আমাকে আজকে আল্লাহর বাস্তে মাফ করেন, আগামী দিন একটা সময় দেন। তো বলে লার্নেড না, আজকেই শেষ করতে হবে। এইভাবে বেজে গেল 1:30। আমি হাতে পায়ে দইরা নামাজ এবং খাওয়ার বিরতি নিলাম। নামাজ খাওয়ার বিরতি নেওয়ার পরে 2:30টার সময় আবার আসলাম। আইসা উনি বলছেন যে আমরা 7টা পর্যন্ত থাকবো, আপনি 17 জন শেষ করেন, আয়ও আজকে আসে, আজকেই শেষ করতে হবে, আর কোনো অপশন নাই। খুবই লজ্জাও লাগতেছে। জুনিয়র ব্রাদার, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন, তিনি গ্র্যাজুয়েট করা, তো চোখের দিকে তাকালে একটু লজ্জাও লাগে। আবার কাজ না করলেও কেমন হয়, আমি তো উকিল, উনি তো জজ, আমি তো নিচের দিকে, উনি তো বিচারক। এক সময় বললাম যে এটা কেন করছেন, আমাদেরকে বাধ্য করছেন কেন? ঠিক আছে আমি আরো 4 জন করি। 4 জন করলাম। 4 জন করতে করতে বাজলো 5:30। 4 আর 4 8। এরপরে দেখি চোখে মুখে আর কাজ করে না, দাঁড়ায়ও থাকতে পারি। তাও বলতেছে লার্নেড, বুঝেন তো, শেষ করতে হবে। তো শেষ পর্যন্ত বললাম কি বুঝবো বলেন, আপনি আমার জায়গায় আসেন, ইউ কাম টু মাই প্লেস এজ এ লয়ার এন্ড ইউ ক্রস এক্সামিন। একদিনে 17 জন সাক্ষীর ক্রস এক্সামিন করেন দেখি আপনি পারেন কিনা, ইজ ইট হিউম্যানলি পসিবল? কয় না লার্নেড, বুঝেন তো। বুঝতে 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 7টা পর্যন্ত আমার দাঁড় করায় রাখলো। 12 জন করে আমি বললাম আপনি যা পারেন রায় দিয়ে দেন, আমি গেলাম, যা পারেন করেন, আপনার আয়োর জেরার দরকার নেই। তো আয়োকে আমাকে বলতেছে জেরা করার, আমি আগের সাক্ষীর কোনো জেরা জবানবন্দি কিছুই জানি না, আমার কাছে কোনো কপি নাই, আমি কি করে আয়োর কাছ থেকে কন্ট্রাডিকশন নিব? কি করে বলবো যে কোথায় আয়ো আগে পুলিশের কাছে কি বলছে আর আদালতে এসে কি বলতেছে? কিছুই তো আমি বলতে পারছি না।
এবং আমি কি রেসপন্সিবিলিটি পালন করব? আমার মক্কেল দাঁড়ায় আছে, সে আমার দিকে লাফ দেখে দেখে আমাকে মনে করতেছে আমি এটা চিড়িয়াখানার জন্তু। তো শেষ পর্যন্ত বললাম যে আপনি আপনার মতো রায় দিয়ে দেন, আমার কোনো অবজেকশন নাই। আমি বলবেন যে আমি সাবমিশন রাখছি যে আপনাকে রায় দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করতেছি। পরে হ্যাপেন টু বি ওই বিচারকের সঙ্গে, যেহেতু আমরা সেম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আরেকদিন দেখা হয়েছে। তিনি বললেন যে কেন আপনাদেরকে আমরা এটা বলি, এটা যদি বলতে পারতাম তাহলে আপনিও আমার মতোই আচরণ করতেন। সেটা হলো উপযুক্ত কর্তৃপক্ষ। ওই যে উপযুক্ত কর্তৃপক্ষ, ডিসিপ্লিনারি রুলসের পরতে পরতে উপযুক্ত কর্তৃপক্ষ। বান্দরবন পাঠিয়ে দিবে, সুন্দরবন পাঠিয়ে দিবে। সুন্দরবন বান্দরবন যেতে গেলে একটু কষ্ট লাগে, এবং এত মিসবিহেভিয়ার করে। আমাকে একজন ইন্ডিকেট করে বললেন, একজন প্রসিকিউটর, সরকারের তখনকার দিনের একজন প্রসিকিউটর আমাকে বললেন ইন্ডিকেট করে দুইটা লোকের দিকে। দেখলাম দুইটা ছোট ছোট চুল কাটা দুজন লোক দাঁড়ায় আছে কোর্টের ভিতরে। একসময় জজ সাহেব আমাকে দুইটা লোকের দিকে ইন্ডিকেট করে বললেন, লার্নেড বুঝেন তো, ওনারা আছেন। ওনারা কারা? দুইজন ছোট ছোট চুল কাটা লোক। আমি বললাম বলে দেন ওনারা কারা, লেট দেম আইডেন্টিফাই। এজেন্সির লোক? বলে দেন এজেন্সির লোক, অসুবিধা কি? উপযুক্ত কর্তৃপক্ষের লোক? বলে দেন উপযুক্ত কর্তৃপক্ষের লোক। তাও বলে না, লজ্জা পায়। সো দিস ইজ দি রিয়াল সিনারিও, এবং হবেই। যতক্ষণ উপযুক্ত কর্তৃপক্ষের হাতে নাটাই থাকবে ততক্ষণ আমরা কেউই এখান থেকে মুক্তি পাবো না। সরকার পরিবর্তন হবে, কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে চেহারাও পরিবর্তন হবে। আই ক্যান টেল ইউ দ্য গ্যারান্টি, যদি এটাকে আলাদা করে না যায়, উপযুক্ত কর্তৃপক্ষ থেকে যদি সরানো না যায়, আমরা কেউ তার থেকে রেহাই পাবো না। আপাতত মনে হইতে পারে আমরা একটু আরামে আছি। এখন কতক্ষণ আরামে থাকবো? কয়দিন আরামে থাকবো? আমি আরামে আছি, আমার ভাই কিন্তু আরামে নাই। রাষ্ট্রের একটা সিরিজেন আরামে নাই, থাকতে পারবে না। এইভাবে থাকার জন্য এই উপযুক্ত কর্তৃপক্ষের হাত থেকে মুক্তি করতে হবে। এই মুক্তটাই হলো, এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি, মুক্তটাই হলো সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট। এটা আনতে হবে। পার্লামেন্টের সেক্রেটারিয়েটটা যেরকম, এই প্রক্রিয়া আনতে হবে। আরেকটা সেক্রেটারিয়েট আছে ইলেকশন কমিশনের। এই দুটো মডেল আছে আমাদের দেশে। পার্লামেন্টের সেক্রেটারিয়েটটা অ্যাপ্রোপ্রিয়েট। ওইটা যে আইন আছে, ওই আইনে স্পষ্ট করে বলা আছে কারো কাছে যেতে হবে না, কারো কাছে বাজেট চাইতে হবে না, কারো মুখাপেক্ষী নয়, ডিসিপ্লিনারি রুলসের জন্য কারো কাছে যেতে হবে না, তারাই সব করবে। আর সারা দুনিয়ার আমরা 17টা দেশের এরকম সেপারেট অ্যারেঞ্জমেন্ট, তার এক্সাম্পল দেখিয়েছিলাম কোর্টে। আমার ধারণা এগুলো লং জাজমেন্টের ভিতরে আসবে। তো মাই লাস্ট কথাটা হলো, যেখানে গিয়ে ঠেকে আছে, এখন এখানে সকলকে পুশ করা দরকার। আজকে নাকি উপদেষ্টা পরিষদের বৈঠকে আবার উঠেছে, অর্থ মন্ত্রণালয়ে গিয়ে এটা ঠেকে আছে। কারণ যে অর্গানোগ্রাম ক্রিয়েট করা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের এখানে একটা সে লাগে। তো অর্থ মন্ত্রণালয়ের যে জায়গায় ঠেকে আছে, আমাদের যার যেখানে সম্ভব আইন কানুনের ভিতর থেকে সাহায্য করার, আমার মনে হয় উই শুড টক টু দ্য গভর্নমেন্ট, দি অ্যাপ্রোপ্রিয়েট টাইম ইউ আর পাসিং, এবং উই শুড টক টু দ্য অর্থ মন্ত্রণালয় ইফ পসিবল। অর্থ উপদেষ্টা যিনি আছেন, তিনি নাকি প্রায় 2 সপ্তাহ দেশের বাইরে ছিলেন। তিনি এসেছেন, আসার পরে আজকে বলল আমাদেরকে মাননীয় প্রধান বিচারপতিকে 100 কোটি টাকা পর্যন্ত বাজেট অ্যালোকেট করার নাকি ক্ষমতা দেওয়া হচ্ছে। সো ভেরি পুয়ার, 100 কোটি টাকা বাজেট দিবেন প্রধান বিচারপতি, তা দিয়ে রাষ্ট্রের কি হবে, বিচার বিভাগের কি হবে? এবং নিম্ন আদালতে গেলে দেখা যায় একজন এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছেন ঢাকায়, আই নো হিম পার্সোনালি। সে ওপেন কোর্টে বসে ব্যক্তিগত ল্যাপটপ নিয়ে যায়, ওপেন কোর্টে অর্ডার দেয়, ওপেন কোর্টে টাইপ করে, ওপেন কোর্টে প্রিন্ট হয়, ওপেন কোর্টকে স্বাক্ষর করে, ওপেন কোর্টকে মক্কেলকে দিয়ে দেয়। এই একজন লোক পেয়েছি যাই আমি এখানে। আর বাকি কারো কোনো স্ট্যানো নাই। এটার যে ইনস্ট্রাকশন দিবে, লিখবে কি, কতক্ষণ লেখা যায়? একজন তো আমাকে বললেন যে ভাই আপনারা তো বলতেছেন আমরা কিছু করি না, কিন্তু লিখতে লিখতে সাক্ষীর জেরা জবানবন্দি এক সময় কলম আর হাত একসাথে লেগে যায়, আর চলে না। সাক্ষীর জেরা জবানবন্দি লিখতেছে। কি পুরনো মডেল বিচারকদের! এগুলো থেকে যদি বের করা না যায়, তাহলে শুধুমাত্র বিচার বিভাগের স্বাধীনতা এগুলো বলা যাবে, শেষ পর্যন্ত তেমন কিছু পাওয়া যাবে না। আমার বিবেচনায় এটাই হলো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট টাইম। নিম্ন আদালতে অন্তত পক্ষে 5,000 বিচারক হওয়া প্রয়োজন। 2,197 জন আছে, অন্তত পক্ষে 5,000 হওয়া প্রয়োজন। আর না হলে কোনোদিন এগুলোতে শেষ করা যাবে না। তো আমার হাম্বল রিকোয়েস্ট হবে, সারাপাকে আমি রিকোয়েস্ট করব যে আমরা ওই দিন সুপ্রিম কোর্টে বসে আলোচনা করছিলাম, তিনি উদ্যোগ নিয়েছেন। এটা খুবই আমাদের জন্য একটা আনন্দদায়ক উদ্যোগ, এবং এই ডিসকাশনটা আগামী 2, 3, 4 সপ্তাহ
রিপিটেডলি করা দরকার। ছোট ছোট গোল টেবিল বৈঠক করা যেতে পারে এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা মিলে কিংবা সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে প্রেসকে অ্যাড্রেস করতে পারেন এবং প্রয়োজন হলে রিপ্রেজেন্টেশন দিতে পারেন। রিপ্রেজেন্টেশন পাঠানো যায় অর্থ মন্ত্রণালয়ের কাছে, ল মিনিস্ট্রির কাছে কিংবা উপদেষ্টা পরিষদের কাছে, যে দ্রুত কেন সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট এই অর্ডিন্যান্সটা কেন জারি করা হচ্ছে না, কোথায় আটক আছে, এই ব্যাপারটা দেখে এখানে একটা সমাধান করা জরুরি বলে আমি মনে করি।